হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ডিএসসি A3 পেপার অর্থাৎ পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এই পেপারটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, নীতিচক্রের অর্থ ব্যাখ্যা করো। এটা 2023 সালে পড়েছে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। অ্যান্সারটা বুঝবে। দেখো, নীতিচক্র হলো জননীতি বিশ্লেষণে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা জননীতির গঠনের ধাপগুলিকে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করে। এটি দেখায় যে কিভাবে একটি জননীতি কোনো একটি সমস্যা শনাক্ত করা থেকে শুরু করে বাস্তবায়ন ও মূল্যায়নের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ চক্র সম্পূর্ণ করে। নীতিচক্র সাধারণত 6টি প্রধান ধাপে বিভক্ত। প্রথমে হচ্ছে সমস্যার শনাক্তকরণ। সেখানে কি হচ্ছে দেখো, সমাজে বিদ্যমান কোনো সমস্যাকে জননীতি নির্ধারণে যোগ্য বলে চিহ্নিত করা হয়। 2 নম্বর হচ্ছে সমস্যা শনাক্ত করা হলো, তারপর হচ্ছে কর্মসূচি নির্ধারণ। সমস্যা নির্দিষ্ট করে রাজনৈতিক বা প্রশাসনিক স্তরে আলোচনার জন্য এজেন্ডায় তোলা হয়। তারপর হচ্ছে নীতি নির্মাণ। এবার কি বলা হচ্ছে, বিশেষজ্ঞ আমলা ও রাজনৈতিকরা নীতির সম্ভাব্য বিকল্প প্রস্তুত করেন এবং একটি কার্যকর বিকল্প বেছে নেন। তারপর হচ্ছে নীতি গ্রহণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেমন সংসদ বা সরকার কর্তৃক নীতি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। তারপর বাস্তবায়ন। সরকার নির্ধারিত নীতিকে বাস্তব রূপ দিতে প্রশাসনিক সংস্থাগুলি বা দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা তা সরাসরি বাস্তব জীবনে প্রয়োগ করেন, যাতে সাধারণ মানুষ এর সুফল পেতে পারেন। তারপর মূল্যায়ন। নীতির কার্যকারিতা ও প্রভাব নিরূপণ করে তা সংস্কার বা পুনর্গঠনের প্রয়োজন হলে তা বিবেচনা করা হয়। অর্থাৎ নীতিচক্রে এই 6টা স্টেপে একটা নীতি কিন্তু কার্যকর হয়ে থাকে এবং সেটাকে শেষে গিয়ে আবার মূল্যায়ন করা হয় ঠিক আছে কিনা। যদি কোনো পরিবর্তনের দরকার হয় পরিবর্তন করা হবে। এবার কি বলা হচ্ছে দেখো, নীতিচক্র একটি গতি প্রবাহের প্রতীক, যা দেখায় জননীতি কোনো একবার স্থির নয়, বরং এটি চলমান, প্রতিক্রিয়াশীল এবং পুনর্বিবেচ্য প্রক্রিয়া। এই চক্র নীতি নির্মাণকে আরও গতিশীল, যুক্তিযুক্ত এবং গণতান্ত্রিক করে তোলে। এবার পরের প্রশ্ন দেখো, যথাযথ উদাহরণ সহযোগে নীতির প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ চাও তাহলে অনলাইন কোচিং ক্লাসের সাপোর্ট এখনও নিতে পারো, এবং তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে, সেক্ষেত্রে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, তোমাদের যে পেপারগুলি আছে সেই পেপারে। এবারে আছে দেখো, যথাযথ উদাহরণ সহযোগে জননীতির প্রকারভেদ আলোচনা করো। এটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ডি ল্যাসওয়েল জননীতি সম্পর্কে বলেছেন, পলিটিক্স ইজ হু গেটস হোয়াটস হোয়েন হাউ। অর্থাৎ কে কখন কি সুবিধা পাবে এবং কিভাবে পাবেন। দেখো, অ্যান্সার যখন শুরু করবে এইভাবে যদি কোনো একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম দাও, ঠিক আছে, এবং উত্তরের সঙ্গে যদি তুমি মানানসই করতে পারো, তাহলে কিন্তু তোমার নম্বরটা বেটার হবে, অন্যজনদের থেকে নম্বর বেটার হবে এবং 10-এর মধ্যে কিন্তু একদম কাছাকাছি নম্বর অর্থাৎ 8 বা 7 পাওয়ার সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে অনেক বাড়বে। আর ক্যালকুলেটে আরেকটা বিষয় তোমাদের মাথায় চিন্তা আসতে পারে, স্যার 10-এর মধ্যে 10 পাবো না কেন? দেখো, আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক দিন হলো আমি পেশার সঙ্গে যুক্ত আছি, এই পড়ানোর পেশার সঙ্গে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াই। সেক্ষেত্রে বলে রাখি, 10-এর মধ্যে 10 পাওয়া খুব রেয়ার, ঠিক আছে। উত্তর ভালোর জন্য 10 কিন্তু দেওয়া হয় না, দেওয়া হয় যে টিচার দেখছে তার মাইন্ডটা কীরকম, ঠিক আছে, তার ওপর ভিত্তি করে স্টুডেন্টরা 10-এ 10 পায়, নয়তো 10-এ 10 সাধারণত ক্যালকাটা ইউনিভার্সিটির টিচাররা দেয় না, যারা খাতা দেখেন। যাই হোক, এখানে কি বলে দিলাম, এটা প্রথম লাইনটা, যে কে কখন কি সুবিধা পাবে এবং কিভাবে পাবে সেটাই জননীতির মূল প্রশ্ন। একটি রাষ্ট্রের নীতি নির্ধারণের মাধ্যমে সে তার উদ্দেশ্য ও দায়বদ্ধতা নির্ধারণ করে, এবং বলছে একটি রাষ্ট্রের নীতি নির্ধারণের মাধ্যমে রাষ্ট্র তার উদ্দেশ্য ও দায়বদ্ধতা নির্ধারণ করে, এবং এই নীতিগুলি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয় সমাজের বৈচিত্র্যময় চাহিদার পরিপ্রেক্ষিতে। জননীতির প্রথম প্রকার হলো বিতরণমূলক নীতি, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড পলিসি, যার মাধ্যমে রাষ্ট্র নির্দিষ্ট জনগোষ্ঠীর সুবিধা বা পরিষেবা প্রদান করে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, দারিদ্রদের
আবাসন সুবিধা প্রদান করে এবং পরোক্ষভাবে নির্মাণ খাতে কর্মসংস্থান সৃষ্টি করে। দ্বিতীয় হচ্ছে কি পুনর্বিবর্তনমূলক নীতি। পুনর্বিবর্তনমূলক নীতি অর্থনৈতিক অসমতা হ্রাসের লক্ষ্যে গৃহীত হয়। উদাহরণস্বরূপ হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন, যেটাকে মনরেগা বলা হচ্ছে। নিম্ন আয়ের গ্রামীণ শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে, যা ধনী করদাতাদের করের মাধ্যমে সম্ভব হয়। তৃতীয় হচ্ছে নিয়ন্ত্রণমূলক নীতি, যেখানে সরকার সামাজিক আচরণ, অর্থনীতি এবং প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে, যেমন তথ্য প্রযুক্তি বিধি 2021 অনুসারে ডিজিটাল মাধ্যমগুলিকে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং কন্টেন্ট নিয়ন্ত্রণের দায়বদ্ধ করা হয়েছে। চতুর্থ প্রকার হচ্ছে কি প্রাতিষ্ঠানিক বা সংবিধানমূলক নীতি, যার মাধ্যমে সরকার নতুন প্রতিষ্ঠান ও আইনি কাঠামো গড়ে তোলে, যেমন RERA আইন অনুসারে আবাসন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সৃষ্টি। পঞ্চম হচ্ছে স্বীকৃতিমূলক নীতি। এই নীতিতে কোনো গোষ্ঠীর পরিচয় বা অধিকার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। 2014 সালে সুপ্রিম কোর্ট নেসলে মামলায় নেসলে মামলায় তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এবং পরবর্তীতে ট্রান্সজেন্ডার অধিকার আইন এই নীতির উৎকৃষ্ট দৃষ্টান্ত। এইভাবে জননীতির বিভিন্ন প্রকার সমাজের ভারসাম্য, ন্যায় এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন আছে 2022 সালে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, জননীতির মূল্যায়নে বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানী টমাস ডাই একবার বলেছিলেন যে সিদ্ধান্ত সমাজের জন্য নেওয়া হয়, যে সিদ্ধান্ত সমাজের জন্য নেওয়া হয় এবং যার বাস্তবায়নের প্রক্রিয়ায় বিশ্লেষণ করা হয় সেটাই জননীতি। আর এই বক্তব্য থেকেই বোঝা যায় জননীতি শুধু প্রণয়ন নয়, তার কার্যকারিতা বিশ্লেষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননীতির মূল্যায়ন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারণ করা হয় যে একটি নীতি কতটা সফল হয়েছে, কতটা ব্যর্থ হয়েছে এবং কতটা তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব কী। মূল্যায়নের প্রথম পদ্ধতি হলো দৃষ্টিভঙ্গির মূল্যায়ন, যেখানে নীতির নির্ধারিত লক্ষ্যগুলির সঙ্গে বাস্তব ফলাফলের তুলনা করা হয়, যেমন সর্বজনীন শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের পর স্কুল ভর্তি ও শিক্ষার হার কতটা বেড়েছে তা দেখা। দ্বিতীয়টি হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিতে দেখা হয় যে নীতিটি বাস্তবায়নের সময় প্রশাসনিক কাঠামো ও সম্পদের ব্যবহার কতটা কার্যকর হয়েছে। তৃতীয় প্রভাব মূল্যায়ন পদ্ধতিতে নীতির সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়। উদাহরণস্বরূপ রেশনিং ব্যবস্থার ফলে দরিদ্র শ্রেণীর খাদ্য নিরাপত্তা কিভাবে নিশ্চিত হয়েছে তা মূল্যায়িত হয়। আর শেষত ব্যয় সুবিধা বিশ্লেষণ পদ্ধতিতে দেখা হয় যে একটি নীতির জন্য যত অর্থ ব্যয় হয়েছে তার বিনিময়ে জনগণ কতটা উপকৃত হয়েছে। এই সকল পদ্ধতির মাধ্যমে সরকার ও নীতি নির্ধারকরা নীতির দুর্বলতা ও শক্তি চিহ্নিত করে ভবিষ্যতের জন্য আরও কার্যকর জননীতি গঠন করতে সক্ষম হন। পরের প্রশ্ন হচ্ছে জননীতি রূপায়ণের বাধাসমূহ। রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন বলেছেন, নীতির রূপায়ণ হলো রাজনৈতিক প্রক্রিয়ার বাস্তব প্রকাশ, অর্থাৎ জননীতি কেবল নীতিগত সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়, বরং তা বাস্তবে কার্যকর করা একটি জটিল প্রক্রিয়া। তবে এই রূপায়ণে নানা বাধার সম্মুখীন হতে হয়। প্রথমত প্রশাসনিক জটিলতা ও দুর্বলতা। নীতির কার্যকর বাস্তবায়নে বড় বাধা যথাযথ অবকাঠামো, দক্ষ কর্মী ও পর্যাপ্ত সম্পদের অভাবে নীতির উদ্দেশ্য পূরণ হয় না। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ ও অস্থিরতা নীতির ধারাবাহিকতাকে ব্যাহত করে। শাসক দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক সময় নীতির দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার ফলে মাঝপথে থেমে যায়। তৃতীয়ত জনসচেতনতার অভাব। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আর পরের প্রশ্ন আছে জননীতি বিশ্লেষণ ও রাজনীতির অবিচ্ছেদ্য বিবৃতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও। আর তোমাদের বলি যে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে এই ধরনের, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো তোমাদের যে পেপারগুলোর দরকার। দেখো 21 সালের প্রশ্ন আছে, এটা তোমরা দেখে নাও।
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো এখানে রাখা হলো। আশা করি এখান থেকে তোমরা একটা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে।